হ্যালো বন্ধুরা, আমি নৈনিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আমরা ঘুরতে যাব, কিন্তু ট্রেনের টিকিট পাইনি। ঘুরতে তো যেতে হবেই, সেই কারণে আমরা বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি, যাব দার্জিলিংয়ের বিজনবাড়িতে। এই ব্লগে তোমাদের সাথে রোড ট্রিপটা পুরোটাই শেয়ার করব। যেহেতু আমরা সাঁতরাগাছির বাড়ি থেকে বেরোচ্ছি, এই সাঁতরাগাছি থেকে পুরো দার্জিলিংয়ের বিজনবাড়ি পর্যন্ত সব রকম রোডের ইনফরমেশান থাকবে। তো চলো, বেশি দেরি করছি না, ব্লগটা স্টার্ট করি। আচ্ছা, আমরা এখন স্টার্ট দিচ্ছি। এখন বাজে বিকেল 5:27। হ্যাঁ, 5:30 বাজে। যাচ্ছে কৌশিক, রিহান আর এই যে মা। আমরা প্রথম যাব ওই কৃষ্ণনগরের আগে, মানে কৃষ্ণনগরের পরে রানাঘাটের কাছে কোজি কুটির বলে একটা রেস্টুরেন্ট আছে, সেইখানে। তারপরে ওইখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা সাঁতরাগাছি ব্রিজ পেরিয়ে চলে এসেছি। আমাদের রুটটা কিরকম হবে? আমাদের রুট হবে রানাঘাট, কৃষ্ণনগর হয়ে ওখান থেকে পলাশী, বহরমপুর, ফারাক্কা, মালদা হয়ে তারপর ডালখোলা। আচ্ছা, এটা ক্রস করে কিষানগঞ্জ হয়ে তারপরে বাগডোগরা থেকে মাটিগাড়া থেকে কাশিয়াং হয়ে দার্জিলিং হয়ে তারপরে বিজনবাড়ি। ঠিক আছে, চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সব ইনফরমেশন থাকবে এই ব্লগে। চলে এসেছি কোজি কুটির। খুবই সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট, রানাঘাটের খুবই কাছে। সাঁতরাগাছি থেকে এই কোজি কুটির রেস্টুরেন্টটায় আসতে সময় নিয়েছিল 2.5 ঘন্টা মতন, আর ডিস্টেন্স হচ্ছে 118 কিলোমিটার। আমরা যখন ঘুরতে বেড়াতে যাই তখন সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এক্সপ্লোর করার খুব ইচ্ছা থাকে। তার মধ্যে প্রথম দিন আমাদের এই ট্যুরে এই কোজি কুটিরটা আমরা অনলাইনে খুঁজে পেয়েছিলাম। খাওয়া দাওয়ার অসাধারণ ছিল, স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। তারা বারবার বলে দিয়েছিল যদি খাওয়া দাওয়া ভালো লাগে গিয়ে সবাইকে যেন আসতে বলি। এখন বাজে রাত্রি 10:15। আমরা কোজি কুটিরের ডিনারটা সারলাম। 1 ঘন্টা 15 মিনিটের মতন আমাদের সময় লাগলো, একটু ঘোরাঘুরি করলাম। বিশাল বড় রেস্টুরেন্টটা, বেশ ভালো লাগলো না গো? ডিলিশিয়াস রেস্টুরেন্ট। আমাদের আবার একটা করে গাছ গিফট করলো, রিহানকে আবার টয় গিফট করলো। আমাদের খাওয়া দাওয়ারও খুব ভালো লেগেছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি? দার্জিলিং বিজনবাড়িতে। কিন্তু কোথায় গিয়ে এর পরে নামবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর টোলগুলো একদম শেষে বলে দেবো যে কোথায় কোন টোল কেটেছে। আমরা এসে গেছি বেতুয়াডহরি টোল প্লাজায়। একদম শেষে যেরকমটা বলেছিলাম যে কটা টোল কোথায় কোথায় লাগলো সব বলে দেবো, ডিটেলস থাকবে এই ব্লগে। এখন রাত্রির 12টা বাজে, আর এখন আমরা পেরোচ্ছি বহরমপুর ফারাক্কা টোল। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। বাজে রাত্রির 1:15। ফারাক্কায় আমরা ঢুকছি, তার টোল। চলো, এখন বাজে 1:45, আর এখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটায় কিন্তু একটু লরির জ্যাম হয়। এই যে উপরে রেল লাইন, আর আমরা এখান দিয়ে যাচ্ছি। 4 কিলোমিটার লম্বা এই ব্রিজটা, আর এখানেই গঙ্গা আর পদ্মা আলাদা হয়েছে, তাই তো? পদ্মা হয়ে এখান থেকে ভাগ হয়ে বাংলাদেশে চলে গেছে। বুঝেছো রিয়ান? রিহান এখনো জেগে। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এখন বাজে 2, পুরো 2, রাত্রি 2 বাজে। এখন আমরা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজাটা বেরোচ্ছি। আর একটা টোল প্লাজা আমরা বেরোচ্ছি এখন, নামটা গাজল। হ্যাঁ, এখন রাত্রি 2:50 বাজে। গাজল টোল প্লাজা বেরোলাম। এখনো পর্যন্ত কিন্তু রাস্তাঘাট খুবই ভালো। আমরা একটু মধ্যমগ্রামে জ্যাম পেয়েছি, 1 ঘন্টা মতন জ্যাম ছিল এখানে। তারপরে আমাদের আর একটু সময় লাগলো, আমরা ডিনার করলাম। কিন্তু বাকি রাস্তা কিন্তু খুব ভালো, পরিষ্কার চওড়া রাস্তা। কোথাও কোথাও বোতওয়ে আছে, কিন্তু বেশিরভাগটাই 2 বাই লেন, তাই তো? বাইপাস আছে, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের এখনো পর্যন্ত। ভোর 4:22 বাজে। রাস্তাটা জাস্ট দেখো, এরকম রাস্তা আমরা পুরোটাই প্রায় পেয়েছি, তাই না গো? এটা ডালখোলা রাস্তা। 80% রাস্তা এই রোডে দেখছি যে বাইপাস করে দিচ্ছে, নাহলে ওভারব্রিজ আছে, তাই না? খুব ভালো। এত জায়গায় ঘুরেছি, কিন্তু এই রোড জার্নিটা আমার কাছে এখনো পর্যন্ত বেস্ট লাগছে। রাস্তায় কোথাও বাম্পার নেই, কোনোখানে বাম্পার নেই, এত স্মুথ রাস্তা। কোনো জায়গায় কাজকর্ম হচ্ছে না, বেশ পরিষ্কার। আমাদের কোনো রকম
প্রবলেম হচ্ছে না। দিনের আলোয় তোমাদের দেখাতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু এখনো দিনের আলো ফোটেনি। ভোর হলে পুরোটাই আবার শেয়ার করবো। এখন ভোর 5টা বাজছে, কিষানগঞ্জ পেরিয়ে আমরা চলে এসেছি। এখন এখানটা একটু চা খাবো। এই যে মা, এতক্ষণ রাস্তাটা তোমাদের সাথে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছিলাম, যতটা পেরেছি দেখিয়েছি। বিশেষ করে কোথায় কোথায় টোল কেটেছে সেটা দেখানোর চেষ্টা করেছি। রাতের অন্ধকারে আর কি দেখাবো, এখন তো দিনের আলো ফুটে গেছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। রোড জার্নিটা দার্জিলিং যাচ্ছি, দার্জিলিংয়ের বিজনবাড়ি, তো সঙ্গে থাকো। এখন তো সবে দিনের আলো ফুটেছে, পুরো রোড জার্নিটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের এই ট্যুরটা শুরু হয়েছে, আর ট্যুরটা শুরু থেকে প্রাপ্তিযোগ হচ্ছে। কেন? কোজিকুটরে আমাদের একটা গাছ গিফট করলো, আর এখানে চা খেতে নেমেছি। কালকে নাকি ঝড় হয়েছে, তো আম পড়েছে, এই আমটা দিল এই দোকানের দাদা। যাই হোক, মারা বাথরুমে গেছে, আকাশটা মেঘলা। চলো এবার বেরোবো। এরকম রাস্তাটাই আমরা বেশিরভাগ পেয়েছি, বাইপাস, এরকম পরিষ্কার রাস্তা। কিন্তু পূর্ণিয়া মোড় থেকে না, হ্যাঁ, পূর্ণিয়া শিলিগুড়ি রোডটা একটুখানি খারাপ অবস্থায় আছে, কিন্তু বাদ বাকি পুরো ভালো রোড কন্ডিশন। দিনের বেলা জার্নি করলে এগুলো দেখতে পাওয়া যায়। তো চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখনো আমরা বাগডোগরা এসে পৌঁছাইনি, সমতলাই আছি, কিন্তু বেশ ভালো পরিমাণে অনেক চা বাগান দেখতে পেয়ে গেছি। 7টা বাজে আমরা বাগডোগরা পৌঁছে গেছি। সময় হচ্ছে 6:45 বললাম, আর দেখাচ্ছে আমাদের যেতে লাগবে হচ্ছে গিয়ে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা আরো টাইম লাগবে বিজনবাড়ি পৌঁছাতে। কিন্তু মাঝখানে তো আমরা নামবো, আরো বেশি সময় লাগবে। এছাড়া দার্জিলিংয়ে খুব জ্যাম হচ্ছে শুনেছি, দেখা যাক কতক্ষণ লাগে। একটা বাদও চলে গেল, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আমরা শেষমেশ পাহাড়ে উঠছি দার্জিলিং এর পথে। এই যে চলো, এখনো রোহিণী টোল প্লাজা আসেনি। আমরা কার্শিয়াং দিয়ে তারপরে দার্জিলিং এর বিজনবাড়িতে যাব। 3টে রোড হয়, মানে কার্শিয়াং দিয়েও যেতে পারো, মিরিক দিয়েও যেতে পারো, আর পাংখাবাড়ি, তাই তো? আমরা যাব কার্শিয়াং দিয়ে। দেখো চারপাশটা পুরো সবুজ, বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা এগিয়ে চলেছি রোহিণী টোল প্লাজার উদ্দেশ্যে। এই চেকিং পয়েন্টে কিন্তু চেক করা হয় যে পাহাড়ে যারা গাড়ি চালাচ্ছে তারা বুট পরে আছে কিনা, না হলে কিন্তু ফাইন হয়। এই যে এইদিকে হচ্ছে রোহিণী টোল প্লাজা, 4 কিলোমিটার গেলেই। আরো বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই জন্য এলাম। এদিক দিয়ে সোজা চলে গেলেই রোহিণী। রোহিণী টোল প্লাজার আগের রাস্তাটা কিন্তু এতটাই সুন্দর, দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়, আর চারিদিকে সবুজে ঘেরা। অজানার উদ্দেশ্যে আমরা পাড়ি দিয়েছি। অজানা এই কারণে বলছি, পাহাড়ে কিন্তু কৌশিকের এই ফার্স্ট টাইম ড্রাইভ করা। রোহিণী টোল প্লাজায় এসে গেছি আমরা। এই রোহিণী টোল প্লাজা থেকে আমরা কার্শিয়াংয়ের সেই বিখ্যাত ক্যাফে মার্গারেট ডেকে যাব। এখান থেকে কতটা? 21 কিলোমিটার, তাই তো? 21 কিলোমিটার। আর সময় কতক্ষণ লাগবে দেখাচ্ছে? 1 ঘন্টা মতো। 1 ঘন্টা মতো। চলো। সাঁতরাগাছি থেকে বিজনবাড়ির ডিস্টেন্স হচ্ছে 660 কিলোমিটার, সময় লাগে 14 ঘন্টা। কিন্তু আমাদের বেশ বেশি কিছুটা সময় লাগবে, কারণ আমরা রাস্তায় অনেকবার রেস্ট নিয়েছি। লং ড্রাইভে নিজেদের রেস্ট নেওয়াটাও যেমন প্রয়োজন, ঠিক তেমনই গাড়িটাকেও কিন্তু রেস্ট দেওয়া প্রয়োজন। এখন আমরা এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াং ভিউ পয়েন্ট এটা। আমরা দাঁড়ালাম না, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এইবারে যেহেতু আমাদের বিজনবাড়ি উদ্দেশ্য, সেই কারণে কিন্তু আমরা কার্শিয়াংয়ে থাকছি না। দূরে দেখতে পাওয়া যাচ্ছে পুরো কার্শিয়াং শহরটা মেঘে ঢাকা, যদিও আমরা বৃষ্টি কিন্তু পাইনি। আমরা এখন কার্শিয়াং শহরটার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে কার্শিয়াং রেল স্টেশন, বেশ জ্যাম হচ্ছে। এখন সকাল 8:30 বাজে। টয় ট্রেনের কিন্তু রেল লাইনও আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে, তাই তো? কার্শিয়াংয়ের স্কুল আগে পেটালাম হচ্ছে ডটার্স কি একটা মিলন স্কুল, না?
আর এটা এখন বয়েজ স্কুল বেরাচ্ছি। বাইরেটা পুরো কুয়াশা হয়ে গেছে, কিন্তু কাশিয়াং তো পুরো কুয়াশা ঘেরাই থাকে সব সময়। তাও রক্ষে এখনো পর্যন্ত আমরা বৃষ্টি পাইনি সেরকম ভাবে, তাই না? টয় ট্রেনের রেল লাইনকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি। একটা অদ্ভুত অজানা আনন্দ মনের মধ্যে কাজ করছে। নিজেদের গাড়ি করে কৌশিক ড্রাইভ করছে আর আমরা পাহাড়ে এগিয়ে চলেছি। যেমন খুব ভালো লাগছে, তেমনি কখনো কখনো ভয়ও লাগছে। পাহাড়ি রাস্তায় তো বহুবার এসেছি, কিন্তু এই ফার্স্ট টাইম নিজেদের গাড়ি করে কৌশিক ড্রাইভ করছে, এগিয়ে যাচ্ছি, ভাবতেই কেমন লাগছে। দেখতে দেখতে এসে গেছি মার্গারেট ডেক, সেই বিশ্ববিখ্যাত মার্গারেট ডেক। এখানে আমরা প্রথমবার ব্রেকফাস্ট করব। এই মার্গারেট ডেক নিয়েও একটা ব্লগ আসবে খুব শিগগিরই, সেটা দেখে নিও। হ্যাঁ, মার্গারেট ডেক। আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল। আমরা সকাল 9টায় এসেছিলাম, 1 ঘন্টা দারুণভাবে সময় কাটালাম। ওই যে আমাদের রেড কারটা, নিজেদের গাড়িতে এসেছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। চলো বেরোনো যাক। চল। টয় ট্রেন দেখে যদিও রিহান খুব এক্সাইটেড হলো, কিন্তু এবারে আমাদের টয় ট্রেনের জার্নিটা করা সম্ভব হবে না, কারণ আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে বিজনবাড়িতে 2 রাত্রি 3 দিন কাটানো। আমরা এই সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি নদীর ধারে, 2 রাত্রি 3 দিন কাটাবো বলে, যদিও শেষ দিনে দার্জিলিংয়ে আসবো। চলে এসেছি ঘুম স্টেশন, কিন্তু মারাত্মক জ্যাম, তাই না গো? প্রচন্ড জ্যাম। এখন কটা বাজে? এখন বাজে 11:45। 11:45। বিজনবাড়ি যেতে আর কতক্ষণ সময় লাগার কথা? 1 ঘন্টা 26 মিনিট। 1 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে। এই ঘুম স্টেশন থেকে কতটা দূরত্বে বিজনবাড়ি? 20 কিলোমিটার। 20 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। এই যে বাদিকে ঘুম স্টেশন, দেখতেই পাচ্ছ। বাবু দেখ ঘুম স্টেশন। দার্জিলিং মনেস্ট্রি দেখতে পাচ্ছি। টয় ট্রেন দেখেছো বাবু? দার্জিলিং স্টেশন চলে এসেছি। রাস্তায় যা জ্যাম, বাপরে বাপ। আমাদের কোথায় বিজনবাড়িতে 10টার সময় পৌঁছানোর কথা, আমরা বোধহয় দুপুর 2টোয় গিয়ে পৌঁছাবো। ডান দিকে দার্জিলিংয়ে মেল রোড ছেড়ে রেখে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরলাম। বেশ কিছুটা এগিয়ে এসে আর একটা বাঁ দিক দিয়ে আমরা বিজনবাড়ির যাওয়ার দিকে রাস্তাটা ধরলাম। বিজনবাড়ির রাস্তাটা দেখে কিন্তু আমরা পুরো চমকে উঠেছিলাম। এতটা বাজে রাস্তা আমরা কিন্তু কোনো রকমভাবে আইডিয়া করতে পারিনি। শুনেছিলাম যে খারাপ রাস্তা, কিন্তু এত হেয়ারপিনের মতন বাঁক সেটা কিন্তু আমরা আগে থেকে জানতাম না। আমরা যারা সমতলে গাড়ি চালাই তাদের কিন্তু এই রাস্তায় গাড়ি চালাতে বেশ বেগ পেতে হবে। আমরা 5 কিলোমিটার গাড়ি চালানোর পরে লোকাল একজন ড্রাইভার দাদাকে নিয়েছিলাম। এখন জামুনি ব্রিজ হয়ে আমরা বিজনবাড়ির দিকে রওনা দিয়েছি। জামুনি ব্রিজটা অসাধারণ। জামুনি ব্রিজের তলায় একটা জামুনি পার্কও আছে। আমরা যেদিন বিজনবাড়ি ঘুরে দার্জিলিংয়ে ফিরবো সেদিনকে এখানটা বেশ কিছুটা সময় কাটাবো আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তখন। এখন আমরা বিজনবাড়ির এটিপি পার্ক রিসর্টের দিকে রওনা দিলাম। আর দেখতে দেখতে এসে পৌঁছেও গেছি। এসে দেখলাম এখানে বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু দেখে কিন্তু চোখটা পুরো জড়িয়ে গেল। সারা রাস্তার এতটা জার্নি, লং জার্নি, কাহিল অবস্থা, একদম গায়েব। মনটা একদম আনন্দে ফুরফুরে হয়ে উঠলো। এই বিজনবাড়ির এটিপি পার্ক রিসর্ট নিয়ে একটা ব্লগ খুব শিগগিরই আসবে, ততক্ষণ সাথে থেকো। আমরা বিজনবাড়ির ব্যাম্বু রিসর্টে এসে পৌঁছে গেছি দুপুর 1টা নাগাদ। তখন খুব বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি হচ্ছে। এই ব্লগটা বেশি লেন্থি করব না। এই ব্লগে তোমাদের সাথে সাঁতরাগাছি থেকে বাগডোগরা হয়ে তারপরে কার্শিয়াং রোড ধরে দার্জিলিং থেকে আবার বিজনবাড়ি পর্যন্ত পুরো রাস্তাটাই শেয়ার করলাম। একদম ব্লগের শেষে কোথায় কোথায় কত টাকা করে টোল কেটেছে সবটাই দেওয়া থাকবে। তবে একটা কথা তোমাদেরকে বলি, আমরা যেরকম সমতলে গাড়ি চালিয়ে অভ্যস্ত, প্রথমবারের জন্য আমরা পাহাড়ে গাড়ি চালাচ্ছিলাম, আমাদের জন্য কিন্তু দার্জিলিং পর্যন্ত ড্রাইভ করে আসাটা ঠিক আছে। তারপরে দার্জিলিং থেকে
আমরা বিজনবাড়ি আসার জন্য কিন্তু একজন ড্রাইভার দাদাকে বুক করি। সেই ড্রাইভার দাদার ফোন নাম্বারও তোমাদের এই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। রাস্তাটা অত্যন্ত খারাপ, মানে আমাদের যারা আমরা সমতলে গাড়ি চালাই তাদের পক্ষে এই বিজনবাড়ির রাস্তাটা ফার্স্টবারের জন্য আসতে কিন্তু প্রবলেমই হবে। সেই কারণে আমরা ড্রাইভার বুক করে নিয়েছিলাম। তো আমরা খুব ভালোভাবে এসে গেছি। এই ব্লগটা আর বেশি লেন্দি করলাম না। এই যে এটা আমাদের ডাইনিং এরিয়া, রিহান ওইখানে বসে আছে, সবার লাঞ্চ হয়ে গেছে, আমি লাঞ্চ করব। এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগ খুব শিগগিরই আসবে। সেই ব্লগে বিজনবাড়ির সম্পর্কে সব তথ্য থাকবে। বিজনবাড়িতে আমরা কীরকমভাবে 2 দিন কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটার সঙ্গী হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর এই ব্লগটাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।